নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর টার্গেট ডব্লিউবিসিএস প্রিলিমিনারি 2021-22কে উদ্দেশ্য করে আমরা যে সিরিজ শুরু করেছিলাম আজ তার ডে 14। আর আজ আমরা অর্থনীতি সম্পর্কে আলোচনা করব, যার মধ্যে 5টি গুরুত্বপূর্ণ টপিক হলো জিডিপি, ডিপ্লেটর, নেগেটিভ ইন্টারেস্ট রেট, ইউপিআই এবং ক্যাপিটাল অ্যাডেকুয়েসি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলে দিই, জানুয়ারি 2021-এর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের সেট আপনারা কিনতে পারেন। এখানে স্ট্যাটিক জিকের সাথে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেট করে দেওয়া রয়েছে। ধরুন অন্ধ্রপ্রদেশ সম্পর্কে আলোচনা, তো অন্ধ্রপ্রদেশের সিএম, গভর্নর, ক্যাপিটাল এবং তার সাথে ন্যাশনাল পার্ক এবং অন্যান্য তথ্য সমস্ত দেওয়া রয়েছে। তো মাত্র 25 টাকা দাম, আপনারা কিনতে পারেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সের একেবারে প্রথমে দেওয়া থাকবে। তো চলুন আজকের প্রথম কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানাইজেশন মেজার্স আওয়ার জিডিপি। তো আমাদের ইন্ডিয়াতে কোন অর্গানাইজেশন জিডিপি পরিমাপ করে? অপশান এ বলছে সিএসও, অপশান বি এনএসও, অপশান সি ফিনান্স মিনিস্ট্রি এবং অপশান ডি আরবিআই। তো এখানে কারেন্ট অ্যান্সার হবে অপশান এ সিএসও। সিএসও এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। এটা কিন্তু আমাদের জিডিপি পরিমাপ করে। তো এই রিলেটেড আমি কিছু তথ্য আপনাদের বলে দিচ্ছি। তো 2015 সালে জিডিপি যে পরিমাপ করা হয়, জিডিপির যে ক্যালকুলেশন করা হয়, তার কিছু ইন্ডিকেটর চেঞ্জ করা হয়েছে। তো জিডিপি এর আগে ফ্যাক্টরি কস্টে পরিমাপ করা হতো, কিন্তু বর্তমানে কিন্তু জিডিপি মার্কেট প্রাইসে পরিমাপ করা হয়। খুব ইম্পর্ট্যান্ট তথ্য, আমি আমার ইকোনমির লেকচারে আলোচনা করেছি, তবুও আমি বলে দিচ্ছি। জিডিপি ফ্যাক্টরি কস্টে 2015 সালের আগে মেজার করা হতো, কিন্তু বর্তমানে কিন্তু জিডিপি মার্কেট প্রাইসে পরিমাপ করা হয়। উদাহরণ দিলে এরকম হবে, ধরুন একটি জামা, আপনি একটি জামা কিনবেন বা শার্ট কিনবেন, সেটা যখন ফ্যাক্টরিতে তৈরি হচ্ছিল এর আগে 2015 সালের আগে ওই ফ্যাক্টরির ভিতর যে কস্ট, সেই কস্টে পরিমাপ করলে, ফ্যাক্টরিতে ঢোকার সময় যে কস্ট, সেই কস্টে পরিমাপ করলে সেটা কিন্তু 2015 সালের আগে পরিমাপ করা হতো। কিন্তু বর্তমানে ওই যে শার্ট বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে বা কোনো একজন সাধারণ মানুষ সেই শার্টটা কিনছে, যত প্রাইসে কিনছে ওটাই কিন্তু এখন জিডিপি পরিমাপের একটি ইন্ডিকেটর। নেক্সট একটি ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট হচ্ছে, এর আগে 2015 সালের আগে কিন্তু বেস ইয়ার ছিল, জিডিপির জন্য একটি বেস ইয়ার লাগে। তো বেস ইয়ার ছিল 2004-5 বেস ইয়ার ছিল, কিন্তু বর্তমানে 2015 সালের পরে বেস ইয়ার করা হয়েছে কত সালকে? 2011-12 সালকে। 2011-12 সালকে কিন্তু যতদূর মনে হচ্ছে খুব সম্ভবত খুব তাড়াতাড়ি আমাদের বেস ইয়ার কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে। তার কারণ হচ্ছে কোভিড-19-এর জন্য আমাদের ইকোনমি অনেকটা বসে গেছে। তো সেই জন্য 2011-12 বেস ইয়ারটা চেঞ্জ করে হয়তো 2015-16 করা হতে পারে, বা 2021 বা 20-21 করা হতে পারে। তো দেখা যাক কী করা হয়। আরেকটা হলো ইম্পর্টেন্ট, যেটা হলো এএসআই। এর আগে এএসআই এর মাধ্যমে কিন্তু আমাদের জিডিপি ক্যালকুলেশন করতো। তো বর্তমানে সেটা চেঞ্জ করে এখন করা হয়েছে MCA21 সফটওয়্যারের মাধ্যমে। MCA21 এই সফটওয়্যার কিন্তু আমাদের এখন জিডিপিটা পরিমাপ করে, ক্যালকুলেশন করে। তো আজকের কী কোশ্চেন ছিল? কোশ্চেনটা ছিল যে কোন অর্গানাইজেশন জিডিপি পরিমাপ করে? কারেন্ট অ্যান্সার সিএসও, এবং তার সাথে সাথে আমরা কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট দেখে নিলাম। নেক্সট কোশ্চেনে চলে যাব। তার আগে এগিয়ে চলো, এই টেলিগ্রাম চ্যানেলে আমার প্রতিটি লেকচারের পিডিএফ কালেক্ট করতে পারেন, এবং এগিয়ে চলো 2.0 এই চ্যানেলে জেনারেল সায়েন্সের প্রত্যেকটি লেকচার পাবেন, এবং দুটি চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন নেক্সট কোশ্চেন বলছে, দ্য অ্যামাউন্ট হুইচ হেল্পস ডিপোজিটর্স টু কিপ দেয়ার ট্রাস্ট অন এনি ব্যাঙ্ক ইজ কল্ড। তো এর অর্থ কী হলো? আপনারা এই কোশ্চেনটা পড়ে অনেকে, বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এর অর্থ ভুল বোঝে। তো অ্যাকচুয়ালি কোশ্চেন জানতে চাইছে যে কোন অ্যামাউন্টটা দেওয়া হয়, এর মধ্যে টিয়ার 1, টিয়ার 2, M0, M1 এর মধ্যে কোন অ্যামাউন্টটা দেওয়া হয়। ধরুন কোনো একটা ব্যাংক ডুবে গেল, কোনো একটা ধরুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা SBI হঠাৎ করে ধরুন আগামীকালকে ডুবে গেল। তো ডুবে যাওয়ার পরে যে অ্যামাউন্টটা দেওয়া হবে, যারা ডিপোজিটর তাদের যে অ্যামাউন্টটা দেওয়া হবে, সেই অ্যামাউন্টটাকে কী বলে? কোশ্চেন কিন্তু এটাই জানতে চেয়েছে, কিন্তু অনেকটা একটু চেঞ্জ করায়। আমি এই কোশ্চেনটা দেখেছিলাম SSC CGL এর একটি সেটে, তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই অ্যামাউন্টটাকে কী বলে? অপশান এ বলছে টিয়ার 1 ক্যাপিটাল, অপশান বি টিয়ার 2 ক্যাপিটাল, অপশান সি M0 ক্যাপিটাল, জিরোতে কিন্তু সাফিক্সে হবে, আর অপশান ডি M1 ক্যাপিটাল, এখানে 1টাও সাফিক্সে হবে। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে কিন্তু টিয়ার 2 ক্যাপিটাল। দেখুন, টিয়ার 1 ক্যাপিটাল, টিয়ার 2 ক্যাপিটাল আমি ক্যাপিটাল অ্যাডোকুয়েসির মধ্যে আলোচনা করেছি আমার ইকোনমির লেকচারে। তো টিয়ার 1 ক্যাপিটাল কাকে বলা হয়? কোনো ব্যাংকে বন্ধ না করেই যদি ব্যাংকের ক্ষতিপূরণ করা যায়, তাহলে সেটাকে বলা হয় টিয়ার 1 ক্যাপিটাল। যেই ক্যাপিটালের মাধ্যমে ধরুন একটি ব্যাংক ডুবে যাবে, আগে থেকে জানা গেছে যে ব্যাংকটি ডুবে যাবে আর কোনো রকম আশা নেই, তখন ওই ব্যাংকে রিক্যাপিটালাইজেশন করা যেতে পারে, অথবা টিয়ার 1 ক্যাপিটাল ইউজ করে ওই ব্যাংকের ক্ষতিপূরণ করা যেতে পারে, যার ফলে ব্যাংকটি আর ডুববে না। এটাকে বলা হয় টিয়ার 1 ক্যাপিটাল। আর টিয়ার 2 ক্যাপিটাল কি?
টিয়ার টু ক্যাপিটালও ধরুন কোনো একটা ব্যাংক বন্ধ হয়েই গেল, আর আটকানোর কোনো রকম চান্স নেই, ব্যাংকটা বন্ধ হয়ে গেল, কিন্তু সেই ব্যাংকের ডিপোজিটার তারা তো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, একটা বিরাট অ্যামাউন্ট ধরুন রেখেছেন, তো সেই অ্যামাউন্টটা তার কিছু অংশ অন্তত সেই ডিপোজিটরদের ফেরত দিতে হবে সেই ব্যাংকদের, সেটা একটা দায়িত্ব। তো এটাই হচ্ছে টিয়ার টু ক্যাপিটাল, যে অ্যামাউন্টটা ফেরত দেওয়া হয় সেটাই হচ্ছে টিয়ার টু ক্যাপিটাল। 2019-20 এর বাজেটে কিন্তু বলা হয়েছিল যে এই যে টিয়ার টু ক্যাপিটাল মিনিমাম 5 লাখ, আপনি যদি 10 লাখ টাকাও রেখে দেন কোনো একটা ব্যাংকে, তো সেই ব্যাংক যদি ডুবে যায় আপনি মিনিমাম 5 লাখ টাকা পাবেন এবং ম্যাক্সিমামও 5 লাখ টাকা পাবেন। কিন্তু আপনি যদি 4 লাখ রাখেন সেখানে আপনি 4 লাখ পুরো পেয়ে যাচ্ছেন। তো সেই জন্যে বলা হয় যে একটি ব্যাংকে বেশি টাকা রাখার থেকে বিভিন্ন ব্যাংকে অল্প অল্প করে টাকা রাখা বেশি সুবিধাজনক এবং ক্ষতির সম্ভাবনাটা কম থাকে। নেক্সট কোশ্চেন বলছে, দেখুন হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউপিআই? ইউপিআই এর ফুল ফর্ম কী? তো আমি কিন্তু এটা অ্যান্সার সম্পূর্ণ লিখে দিয়েছি, এখানে কোনো রকম আর অপশান রাখিনি। তো ইউপিআই এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইউপিএসসি এবং ডব্লিউবিসিএস মেন্সের পক্ষে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। তো সাধারণত আমাদের সোসাইটিকে ক্যাশলেস করার জন্যই কিন্তু এই যে ইউপিআই বা ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস চালু করা হয়েছে। ক্যাশলেস সোসাইটির লাভটা কি দেখুন, যদি সোসাইটিতে ক্যাশের পরিবর্তে এই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউজ করা হয় তাহলে কারাপশানের সম্ভাবনাটা কমবে, ঘুষ দেওয়া নেওয়া এর সম্ভাবনাটা অনেকটা কমে যাবে। আর এই যে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, এটা কিন্তু একটা অ্যাডভান্স ভার্সান কিসের? ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস, অর্থাৎ আইএমপিএস। আইএমপিএস এর সাথে কিন্তু ইউপিআই টার্মটা খুব অংশে জড়িত। তো এটা ইউপিআই, এটা কিন্তু এই যে আইএমপিএস বা ইমিডিয়েট পেমেন্ট সার্ভিসের একটি ভার্সান। আর আইএমপিএস সাধারণত একটি প্ল্যাটফর্ম যেটি ডিজাইন করা হয়েছে বিভিন্ন রকম ট্রান্সফার করার জন্য, ফান্ড ট্রান্সফার করার জন্য কিন্তু এই প্ল্যাটফর্মটা ডিজাইন করা হয়েছে। তো ওই রিলেটেড আমি কিছু তথ্য বলে দিই। এখানে আরেকটি টার্ম রয়েছে এমপিআইএন। এমপিআইএন আপনারা যারা গুগল পে, ফোনপে, পেটিএম ইউজ করেন তারা প্রত্যেকেই এই টার্মগুলোর সাথে পরিচিত। তো এমপিআইএন তার ফুল ফর্মও জেনে রাখুন, মোবাইল ব্যাংকিং পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। মোবাইল ব্যাংকিং পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার হলো এমপিআইএন এর ফুল ফর্ম। তো এই যে ইউপিআই এর মাধ্যমে যখন ট্রান্সফার করা হয় তখন কিছু ইন্ডিকেটরের দরকার হয়, যেমন ধরুন ট্রান্সফার করা হয় ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেসের মাধ্যমে। তো ইউনিক আইডি প্রোভাইড করে ব্যাংকের দ্বারা, যে ইউনিক আইডি প্রোভাইড করা হয় তার মাধ্যমে কিন্তু ট্রান্সফার করা হয় ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেসে, আর অ্যাকাউন্ট নাম্বারে ট্রান্সফার করা যেতে পারে। নেক্সট আপনার আইএফএসসি আর মোবাইল নাম্বারের দরকার কিন্তু অবশ্যই হবে। আইএফএসসি কোড আপনার যারা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট আছে প্রত্যেকেরই রয়েছে, তো এই আইএফএসসি কোডের নাম শুনেছেন, যারা গুগল পে, পেটিএম ব্যাংক ইউজ করেন তাদেরও কিন্তু এই যে আইএফএসসি এই কোডটা আপনারা প্রত্যেকেই শুনেছেন। এছাড়াও এমএমআইপি রয়েছে, মোবাইল মানি আইডেন্টিফায়ার যেটা রয়েছে এমএমআইপি। এমএমআইপি কি? মোবাইল মানি আইডেন্টিফায়ার। আর এটা কিন্তু আধার নম্বরের মাধ্যমেও কালেক্ট করা যেতে পারে, বেসিক ভার্চুয়াল আইডির মাধ্যমে কিন্তু কালেক্ট করা যেতে পারে। তো এটা একটু জটিল ব্যাপার। এই যে ইউপিআই জিনিসটা আমরা যতটা সহজে গুগল পে, ফোনপে, পেটিএমের মাধ্যমে ইউজ করি অতটাও সোজা নয় আমাদের ইকোনমির দিক থেকে। ইকোনমির পার্সপেক্টিভ থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট আপনারা গুগল সার্চ করবেন ইউপিআই সম্পর্কে সমস্ত তথ্য পেয়ে যাবেন উইকিপিডিয়াতে, ওখান থেকে আপনারা জাস্ট একবার চোখ বুলিয়ে নেবেন, দেখবেন অনেক কিছুই সহজ হয়ে গেছে। নেক্সট কোশ্চেন কি বলছে, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ নেগেটিভ ইন্টারেস্ট রেটস? তো নেগেটিভ ইন্টারেস্ট রেটসের সিগনিফিক্যান্স কি? তো এখানে দেখুন ইন্টারেস্ট রেটস রয়েছে, তো এখানে অবশ্যই ইনফ্লেশন অথবা ডিফ্লেশনের মধ্যে হবে। সিপিআই ডব্লিউপিআই এর ধারণটাই তো আলাদা। সিপিআই মানে কি, ডব্লিউপিআই মানে কি, এগুলো তো আপনার বেসিক টার্মিনোলজির মধ্যে আমি আলোচনা করেছি। কিন্তু ইনফ্লেশন, ডিফ্লেশন এগুলোর মধ্যে কিন্তু এই যে নেগেটিভ ইন্টারেস্ট রেটস কাজ করতে পারে। তো কীভাবে, আমি ধরুন ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। নেগেটিভ ইন্টারেস্ট রেটস কেন তৈরি হয়? ধরুন ডিমনিটাইজেশন হলো, ধরুন ভারতে ডিমনিটাইজেশন হলো 2021 সালের ধরুন মার্চ বা এপ্রিল মাস নাগাদ ডিমনিটাইজেশন হলো। তখন কি হবে, আমরা সাধারণ যে মানুষ আমরা প্রত্যেকে আমাদের অ্যামাউন্টটা ব্যাংকে দিয়ে আসবো, জমা দিয়ে আসবো। ব্যাংকে যখন জমা দেবো প্রত্যেকটা ব্যাংকের কাছে প্রচণ্ড অ্যামাউন্ট হয়ে যাবে, অনেক অ্যামাউন্ট হয়ে যাবে। তো ব্যাংক সেই অ্যামাউন্টটা কী করবে, ব্যাংক কী করবে সেটাকে আরবিআইয়ের কাছে দেবে।
ব্যাংক সেই অ্যামাউন্টটা আরবিআইয়ের কাছে দেবে। আরবিআইয়ের কাছে এত অ্যামাউন্ট দিলে আরবিআই তো প্রচুর পরিমাণে সুদ দিতে হবে, আর ব্যাংক চাইবে আরও বেশি অ্যামাউন্ট আরবিআইয়ের কাছে রাখতে, যার ফলে তাদের ইনকামটা বেশি হয়। সাধারণ ব্যাংকের ইনকাম কোথা থেকে হয়? বিভিন্ন ক্ষেত্রে আপনি ধরুন লোন নিচ্ছেন, সেখান থেকে ব্যাংকের কিছুটা ইনকাম হয়, আরবিআইয়ের কাছে যেটা রাখে সেটার থেকে কিছুটা ইন্টারেস্ট রেট পাওয়া যায় সিআরআর বাদ দিয়ে। তো সেই ধরুন আরবিআইয়ের কাছে রাখার চেষ্টা করবে ব্যাংক। আরবিআইয়ের কাছে ব্যাংক যদি সেই অ্যামাউন্টটা রাখে তখন ব্যাংকের কিছুটা ইনকাম হবে। সেই লোভে কিন্তু ব্যাংক যত অ্যামাউন্ট পাবে সমস্ত অ্যামাউন্ট সে আরবিআইয়ের কাছে রাখার চেষ্টা করবে। কিন্তু এই রকম যদি কন্ডিশন তৈরি হয় তাহলে বাজারে বা মার্কেটে মানি সাপ্লাই অনেকটাই কমে যাবে। মার্কেটে মানি সাপ্লাই কমে গেলে কী হবে? মার্কেটে মানি সাপ্লাই কমে গেলে ডিফ্লেশন দেখা যাবে। তো এই ডিফ্লেশন যাতে কমে বা এই ডিফ্লেশন যাতে পরবর্তীতে আর দেখা না যায়, সেই জন্য আরবিআই তখন একটি মনিটারি পলিসি টুল ইউজ করে, বা এটাকে বলা যেতে পারে আনকনভেনশনাল মনিটারি পলিসি টুল। তো এই আনকনভেনশনাল মনিটারি পলিসি টুলের মাধ্যমে কি করা হয়? এই টুলের মাধ্যমে আরবিআই এমন নির্দিষ্ট রেট ঠিক করে দেবে বা নেগেটিভ ইন্টারেস্ট রেট ঠিক করে দেয়, ব্যাংক যদি আরবিআইয়ের কাছে টাকা রাখে তাহলে কিন্তু আরবিআই ব্যাংকে টাকা দেবে না, উল্টে আরবিআইকে ব্যাংকের টাকা দিতে হবে। তো সেই ভয়ে ব্যাংক আর টাকা রাখে না, তখন মার্কেটে তারা লোন দিতে শুরু করে এবং মার্কেটে টাকার সাপ্লাই বা মানি সাপ্লাই আবার বজায় হয়ে যায় বা ঠিক হয়ে যায়। তো সেটাই কিন্তু এইভাবে কিন্তু তারা ডিফ্লেশনকে রোধ করে আরবিআইয়ের দ্বারা। তো এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে তাহলে? টু কমব্যাট ডিফ্লেশন, কারেক্ট অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক এটা, সিগনিফিকেন্স অফ নেগেটিভ ইন্টারেস্ট রেটস। আমার যতদূর মনে পড়ছে আমি এই টপিকটা নিয়ে আলোচনা করে নিই আমার ইকোনমি লেকচারে, তো আমি একটি সেপারেট লেকচার এনে দেবো টু কমব্যাট ডিফ্লেশন, ইনফ্লেশনের জন্য ওই যে নেগেটিভ ইন্টারেস্ট রেটস কীভাবে এটা কাজ করে। তো জাস্ট এখন বোঝানোর জন্য ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম টু কমব্যাট ডিফ্লেশন, এটা কিন্তু কারেক্ট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন কি বলছে? এটা কিন্তু আমাদের আজকে লাস্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে হোয়াট ইজ অর আর দ্য বেসিক কম্পোনেন্টস টু মেজার ডিফ্লেটর। তো ডিফ্লেটরকে মেজার করতে আমাদের বেসিক যে ইনগ্রিডিয়েন্টস বা বেসিক কম্পোনেন্টস সেগুলো কি? অপশান এ বলছে নমিনাল জিডিপি, অপশান বি বলছে রিয়েল জিডিপি, অপশান সি বলছে বথ এবং অপশান ডি বলছে জিভিএ। জিভিএ টার্মটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, গ্রস ভ্যালু অ্যাডেড। রিসেন্টলি আমাদের বাজেটে 2020-21 বাজেটে কিন্তু জিভিএ নিয়ে কিছু প্রভিশন রয়েছে। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে বথ, নমিনাল জিডিপি এবং রিয়েল জিডিপি। নমিনাল জিডিপি কি? নমিনাল জিডিপি ইনফ্লেশনকে যদি আমি সরিয়ে রাখি তো সেখানে যে জিডিপিটার পরিমাপ করা হবে সেটাই কিন্তু নমিনাল জিডিপি। আর এই নমিনাল জিডিপির দিক থেকেই কিন্তু ভারতের স্থান বিশ্বের সবচেয়ে বড় ইকোনমির দিক থেকে 5ম স্থানে এসেছিল, রিয়েল জিডিপির দিক থেকে নয়। আর রিয়েল জিডিপি যদি আমরা ইনফ্লেশনকে ধরে নিয়ে কোনো একটা জিডিপির পরিমাপ করি, আমাদের টোটাল সেক্টর জিডিপি পরিমাপ করি, তাহলে সেটা হবে রিয়েল জিডিপি। আর জিভিএ কি? দেখুন, আপনি যদি জিডিপি পরিমাপ করেন তাহলে কিন্তু কোন সেক্টরে কতটা আয়, এগ্রিকালচার সেক্টরে কতটা আয়, তারপরে সার্ভিস সেক্টরে কতটা আয় সেটা পরিমাপ করতে পারছেন না, তারপর ধরুন কটন ইন্ডাস্ট্রিতে আমাদের কতটা আয় সেটা পরিমাপ করতে পারছেন না। তো জিভিএর দ্বারা কিন্তু বিভিন্ন সেক্টরের আয় পরিমাপ করা যায়। তো এখানে আমি বথ কেন অ্যান্সার বললাম, নমিনাল জিডিপি এবং রিয়েল জিডিপি কেন অ্যান্সার হলো ডিফ্লেটর পরিমাপ করার ক্ষেত্রে? তো ডিফ্লেটর কিসের অনুপাত? ডিফ্লেটর হলো একটা অনুপাত, নমিনাল জিডিপি এবং রিয়েল জিডিপি। নমিনাল জিডিপি এবং রিয়েল জিডিপি এর অনুপাতই হচ্ছে ডিফ্লেটর। ধরুন নমিনাল জিডিপি 2020 সালেতে হলো 100 টাকা বা 100 মিলিয়ন টাকা, আর সেখানে রিয়েল জিডিপি হলো 50 মিলিয়ন টাকা। রিয়েল জিডিপি সবসময় কম হয়, তো এই 50 মিলিয়ন টাকা, তো এখানে 2/1 অনুপাত হলো, তো 2/1 এটাই কিন্তু ডিফ্লেটর বা ডিফ্লেটর ইকুয়াল টু 2, কারেক্ট অ্যান্সার এটা। তো এইভাবেই কিন্তু ডিফ্লেটর পরিমাপ করা। সাধারণত ডিফ্লেটর কিন্তু 2/1 হিসেবে থাকে না, এটা হয়তো থাকবে 2 আকারে থাকবে। এখানে যদি 1.72 আর ধরুন 3/2 হয়তো, তখন এখানে 1.5 হতো ডিফ্লেটরের মান। তো এইভাবেই কিন্তু পরিমাপ করা হয় ডিফ্লেটর। তো এই ছিল আজকে আমাদের লেকচার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এই ধরনের লেকচার পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও বেল আইকন প্রেস করে দিন যাতে আরও এই টাইপের ভিডিও পান। এবং আপনারা এই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটা কিনতেই পারেন, মাত্র 25 টাকা দাম। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক জিকের সাথে রিলেট করে তৈরি করা রয়েছে। তো চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।